জনাব এজাজ কবির, আমি একটা জিনিস একটু জানতে চাই যে আপনি জানেন যে উচ্চ আদালতে দিন কয়েক আগে একটা পার্টি, বাংলাদেশ কংগ্রেসের যিনি মহাসচিব, তিনি একটা রিট করেছিলেন এবং উনি নির্বাচন কার্যক্রমে উপর একটা স্থগিতাদেশ প্রার্থনা করেছিলেন। তো ওনার বক্তব্যটা যেটা ছিল সেটা আপনার নিশ্চয়ই মনে আছে, তবু আপনাকে আরেকবার একটু বলে নেই। সেটা উনি বলেছিলেন যে এই যে রিটার্নিং অফিসার অথবা সহকারী রিটার্নিং অফিসার, এখানে ডিসি ইউএনও কে কেন করানো হচ্ছে? নির্বাচন কর্মকর্তা তো প্রতিটা উপজেলাতে আছে, জেলাতেও আছে, তাদেরকে কেন করানো হচ্ছে না? এই একটা প্রশ্ন ওনার ছিল, মানে প্রশ্ন ছিল। এবং আরেকটা প্রশ্ন ছিল যে নির্বাচন কমিশনের যাদেরকে সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয় তারা তো প্রশাসন ক্যাডার থেকে যান, এটা কেন নির্বাচন কমিশনের যা নিজস্ব লোকবল আছে সেখান থেকে প্রমোশন পেতে পেতে করা হয় না? এই দুটো প্রশ্ন উনি করেছিলেন এবং এই দুটো প্রশ্নের উপর ওনার নিষেধাজ্ঞা চেয়েছিলেন যে এগুলো সুরা না হওয়া পর্যন্ত যেন না হতো। আদালত বলেছিল যে আগামী সপ্তাহে এটা নিয়ে তারা শুনবেন, শুনানি করবেন। সেই সপ্তাহ মনে হয় এসে যাচ্ছে, এই সপ্তাহে হয়তো এরকম শুনানি হবে। তো শুনানি যাই হোক, কি হবে আমরা জানি না। তো আপনার কাছে কি মনে হয়, এই যে ওনার যে দাবিগুলো, ওনার যে প্রশ্নগুলো, এগুলো কি আপনার কাছে অযৌক্তিক মনে হয়? রিটার্নিং অফিসার কি জেলা প্রশাসক দিয়ে করানো উচিত, নাকি আমলাতন্ত্রের উপরে নির্ভরশীলতা, এটা কি একটা গণতান্ত্রিক রাষ্ট্রের আপনার গণতান্ত্রিক প্রক্রিয়া চালুর জন্য আপনার কাছে কি খুব স্বাভাবিক এবং প্রয়োজনীয় মনে হয় কিনা? ধন্যবাদ আপনাকে। আপনি যে বললেন যে এটা সঠিক তথ্য যে একটা রিট দায়ের করা হয়েছে এবং এটা শুনানি এই কামিং সপ্তাহেই হবে। এটার আলটিমেট আউটকামটা কি হবে আমরা এখনো জানি না। তবে রিট পিটিশনে যেই যৌক্তিকতা তোলা হয়েছে এবং যেই ধারায় রুল ইস্যু করার জন্য ফ্রেম করা হয়েছে, আহ, আইনগত দিক বাদ দিয়ে যদি পলিটিক্যাল অ্যাসপেক্টে আসি, আমরা দেশের নাগরিক হিসাবে আমরা অনেকটাই গুঞ্জন শুনতে পাই এবং অনেকটাই আভাসে বুঝতে পারি যে দেশে হয়তোবা একটা আহ চক্রান্ত চলছে যেন নির্বাচনটা পিছিয়ে দেওয়া হয় বা নির্বাচনটা যেন না হয়, সেই ধরনের একটা বানচাল করারও হয়তোবা একটা প্রক্রিয়া, অসাধু একটা চক্র চেষ্টা চালাচ্ছে। প্রথমত বুঝতে হবে যে আসলে এটা সেই অসাধু চক্রর কোনো পায়তারা বা এজেন্ডা কিনা। আর আইনগত দিক থেকে যদি আসি, আপনি যে প্রশ্নটাই তোলা হয়েছে, আপনি যেভাবেই বলেন, ইলেকশন কমিশনের লোকবল বলেন, আমাদের ব্যুরোক্রেসির লোকবল বলেন, জেলা প্রশাসকের লোকবল বলেন, এটা অতীতে আইন ইলেকশন কমিশনের লোকবল যথেষ্ট পরিমাণ আছে বলে আমার জানা নেই। এবং বাংলাদেশে এত ইলেকশন করার জন্য যেই জনবলটা দরকার সেটা ইলেকশন কমিশনের আছে বলেও আমার জানা নেই। সেই ক্ষেত্রে আমার বাহিরের কিছু প্রশাসনের লোক জড়িত করতে হবে, এটা রিয়ালিস্টিক সিনারিও। এখন আমরা যেটা বুঝতে পারি যে যাদেরকেই এখানে নিয়োগ দেওয়া হোক বা যাদেরকেই এখানে দায়িত্ব দেওয়া হোক, আশা করি তারা নিরপেক্ষ এবং দায়িত্বশীল এবং আপনার পেশাদারিত্বের সাথে যদি কাজ করে এবং সেটা যদি সরকার এনশিওর করতে পারে যে যাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেটা পেশাদারিত্বের সাথে এবং সততার সাথে পালন করা হয়েছে, তাহলে আমি মনে করি না সেই জায়গাটাতে কোনো ব্যত্যয় ঘটবে। এখন এইটা যাদেরকেই দেওয়া হবে, এবং ইলেকশন কমিশনও যে আপনার অসৎ আচরণ করবে না সেটার গ্যারান্টি কি আছে? সেই জায়গাটাতেই আমাদের অ্যাকাউন্টেবিলিটির প্রশ্নটা আসে। সেই জায়গাটাতেই আমাদের ইনস্টিটিউশনাল অর্গানাইজেশন কতটুকু ইন্ডিপেন্ডেন্ট, কতটুকু শক্তিশালী, কতটুকু আত্মনির্ভরশীল, সেই জায়গাটাতেই আহ কথাটা আসে। আশা করি এই ইলেকশনের মাধ্যমে হয়তোবা এই প্রশ্নের উত্তরটা আমরা পেয়ে যাব ইনশাল্লাহ। আরেকটা কথা, যেমন নির্বাচনে আপনি যে কথাটা বললেন, নির্বাচনে অনিশ্চয়তার কথাটা বললেন, যে অনেকেই বলছে নানা ছুতা নাতায় নানা রকম ইস্যু ক্রিয়েট করে নির্বাচনকে পিছিয়ে নেওয়ার একটা টেন্ডেন্সি অথবা আকাঙ্ক্ষা কারণে কারণে থাকতে পারে। তো এছাড়াও তো হতে পারে, যেমন ধরা যাক, আমি আরেকটা কথা বলি, যেমন আমি এই মাঝখানে শুনলাম একজন জাতীয় পর্যায়ের নেতাই বলেছেন যে খালেদা জিয়ার যে শারীরিক কন্ডিশন, এটার যদি আল্লাহ না করুক যদি কোনো রকম অঘটন ঘটে, সেটাও নাকি নির্বাচনকে বিলম্বিত করতে পারে। আপনি কি এই ধরনের কোনো আশঙ্কা করেন? দেখেন, আমরা বা আমি ব্যক্তিগতভাবে মনে করি না যে নির্বাচনটা নির্বাচনের তফসিলের দিন ঘোষণাটা কোনোভাবে পিছিয়ে যাক।
আমি এটা আশা করি না যে নির্বাচনটা পিছিয়ে যাক। এখন প্রশ্ন হচ্ছে, আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার, আল্লাহ মাফ করুক, যদি অন্য কোনো সিচুয়েশন অ্যারাইজ করে তাহলে কি হবে? দেশে অবশ্যই একটা শোকবাহ দিন যাবে, মানুষ শোকাহত থাকবে, কিন্তু তার মানে এই না যে গণতন্ত্রের যে ধারাটা আমরা এগুচ্ছি সেই ধারাতে ব্যত্যয় হবে। বরঞ্চ সেই ক্ষেত্রে আমি মনে করি যে, আমি ব্যক্তিগতভাবে মনে করি এবং বিশ্বাস করি যে ম্যাডামের যেই স্যাক্রিফাইসটা গণতন্ত্রের জন্য করেছেন, এটা ম্যাডাম থাকাকালীন অবস্থায়, সুস্থ থাকাকালীন অবস্থায় ম্যাডাম যেন সেটা দেখে যেতে পারে, এবং সেটার জন্য যত দ্রুত সম্ভব শিডিউল ঘোষণা করে একটা ইলেকশন দিয়ে দেওয়াই উত্তম। জি, কিন্তু নির্বাচন কমিশন কিন্তু বলেছিল যে তারা ডিসেম্বরের 7, 8, 9, 10 তারিখের মধ্যেই দ্বিতীয় সপ্তাহের দিকে তারা এটা ঘোষণা করবে। কিন্তু আজকে দেখলাম নির্বাচন কমিশনের যিনি সচিব আছেন তিনি বললেন যে এখনো তারা বলতে পারছেন না যে শিডিউলটা কবে ঘোষণা করবেন। তো নির্বাচন কমিশনের কাছ থেকে জাতি আশা করতো না। জি, অবশ্যই এটা 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 কিছুটা হলেও আমাদেরকে আশাহত করেছে, বাট আমরা আমরা মনে করি, এবং সাধারণ নাগরিক আমরা যারা মনে করি যে যত দ্রুত সম্ভব এটা ডিক্লেয়ার করা উচিত। এবং উনি, ইলেকশন কমিশন একটা স্বাধীন কমিশন, ওনারা সিদ্ধান্ত নেবেন কবে শিডিউল ডিক্লেয়ার করবেন। এবং এই দেশের বর্তমান সরকার বলেছেন যে শিডিউল ডিক্লেয়ার খুব তাড়াতাড়ি হবে। এখন ওনার এই কথাটাই আপাতত মনে হচ্ছে যে হয়তোবা একটা কমিউনিকেশন গ্যাপ হয়েছে বা হতে পারে। সেটা আসলে খুব একটা কি বলবো আপনাকে, এটা আমাদেরকে আশাহত করে, যেটা আমরা হতে চাই না। আশা করি যে দ্রুতই নির্বাচন কমিশন একটা সিদ্ধান্ত নিয়ে এবং খুবই দ্রুত তফসিলটা ঘোষণা করবেন। উনি পারছেন না, উনি জানেন না, এই কথা বলে দায় এড়ানোর কোনো সম্ভাবনা নেই। কারণ উনি ইলেকশন কমিশনকে সিদ্ধান্ত নিতে হবে যে কবে ওনারা শিডিউল ডিক্লেয়ার করবেন, কবে ওনারা ইলেকশন ডিক্লেয়ার করবেন। এইটা আমার জানা মতে, আমার ক্ষুদ্র জ্ঞানে, এখানে সরকারের কোনো হাত নেই। সরকারের কিছুটা ইনফ্লুয়েন্স থাকতে পারে, সরকারের সহযোগিতা লাগতে পারে, সরকারের ফাইন্যান্সিয়াল সাপোর্ট লাগতে পারে, বাট সারা দেশব্যাপী জোর দাবি এই আছে যে ইলেকশন যত দ্রুত সম্ভব করতে হবে। কারণ দ্রুততার সাথে যদি ইলেকশন এই সময় মতো না করা যায়, তাহলে আমার মনে হয় যে দেশের পরিস্থিতি হয়তো আরো ঘোলাটে হয়ে যাবে। কোনো ডেট হয়নি, কিন্তু তারপরে দেখছি যে নির্বাচনকে নিয়ে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে দৌড়ঝাঁপ মোটামুটি শুরু হয়ে গেছে। আপনার জামায়াতে ইসলাম তো এরই মধ্যে তাদের 300 আসনে প্রার্থী ঘোষণা করে দিয়েছে, এবং সেই ঘোষণার মধ্যে কিছু চমকও আছে, আগামীতে আরো কিছু চেঞ্জও আসতে পারে। আমরা এটাও দেখলাম যে যে পার্টিটার মূল লক্ষ্য হলো ইসলামী শাসন কায়েম করা, সেই পার্টিতে একজন নন মুসলিমকেও কিন্তু আমরা দেখলাম যে নমিনেশন দেওয়া হয়েছে। তো আমি এটা কিন্তু ঠিক আছে, এর মরাল ব্যাপারটা আমি ঠিক বুঝি না, তবুও একটা বৈচিত্র্য তারা আনার চেষ্টা করছে। আবার এদিকে দেখতে পাচ্ছি যে বিএনপিও তার অনেক প্রার্থীকে একটা সবুজ সংকেত দিয়ে রেখেছে, এটা নিয়ে হইচই হচ্ছে, আবার সেটা চেঞ্জ করা হচ্ছে, এবং সেটা মোটামুটি একটা শেপে এসে গেছে। কিন্তু একটা পার্টি, জাতীয় পার্টি, তারা এখনো বাংলাদেশে একটা বৈধ রাজনৈতিক দল, তারা নির্বাচন করতেও চায়, কিন্তু তাদের কোনো মানে আমরা হেলদোল টের পাচ্ছি না তাদেরকে। কারণ তাদেরকে নিয়ে একটা টেনশন কাজ করতো, তাদেরকে আলটিমেটলি নির্বাচন করতে দেওয়া হবে কি হবে না এটা নিয়ে অনেকে বলছিল তাদেরকে নির্বাচন করতে না দেওয়া উচিত। এর মধ্যে জাতীয় পার্টি, জামাতে ইসলামও ছিল, এনসিপি ছিল, গণ অধিকার পরিষদ ছিল, এরা সবাই ছিল। কিন্তু আমরা আজকে গতকালকে শুনলাম যে প্রেস সেক্রেটারি যিনি আছেন, প্রধান উপদেষ্টা, তিনি বললেন যে জাতীয় পার্টি নির্বাচন করতে কোনো রকম আইনগত বাধা নেই, তাহলে তারা নির্বাচন করতে পারেন। এখন যদি জাতীয় পার্টি নির্বাচনে অংশ নেয়, তাহলে আপনার বিবেচনায় নির্বাচনে লড়াইয়ের হিসাব নিকাশটা কেমন হতে পারে?
আপু, আমি আপনার প্রথম দিকের প্রশ্নের উত্তরটা দেওয়ার চেষ্টা করি। সেটা হচ্ছে যে আপনি প্রথমে প্রশ্ন তুলেছেন যে জামাতি ইসলামে একজন নন মুসলিমকে ইলেকশন করার জন্য নমিনেশন দেওয়া হয়েছে, এতে জামাতি ইসলামের আপনার মানে তাদের আইডিওলজিক্যাল অ্যাসপেক্টটা একটু প্রশ্নবিদ্ধ হচ্ছে। কিন্তু দেখেন, রাজনৈতিক পার্টির আদর্শের দিক থেকে যদি দেখি, যে বাংলাদেশের এটা এক্সপেক্টেড যে প্রত্যেকটা রাজনৈতিক দলের আদর্শ প্রথমত নেসেসারি যেটা হবে সেটা হচ্ছে যে সার্বভৌমত্ব, দ্বিতীয়ত হচ্ছে ইনক্লুসিভিটি অফ দি অল দি সিটিজেন্স অফ দি পার্টি। যেরকম দেখেন, অতীতে আওয়ামী মুসলিম লীগ ছিল, সেই পরবর্তীতে এটা আওয়ামী লীগ হয়েছে। কেন? যে আওয়ামী মুসলিম লীগ একটা সেক্টরিয়াল পার্টির মতো মতো হতো, যে শুধু মুসলমানদের জন্য, অন্য কেউ এখানে আসতে পারবে না। পরবর্তীতে এটার নাম আওয়ামী লীগ করা হয়েছে, যেন সকল ধর্ম, বর্ণ, সব শেষে যেন সবাই যেন এটাকে বিলং করতে পারে। ঠিক একই ধারায় বিএনপি যে রাজনীতিটা, এই রাজনীতিটা হচ্ছে আপনার ইন ভেরি মাচ ইনক্লুসিভ। এখানে ধর্ম বর্ণের কোনো ইয়ে নাই, যারা বাংলাদেশি তারাই রাজনীতি করতে পারবে, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান যারাই আছে। কিন্তু যখন আমরা জামাতি ইসলামের কথা বলি, তাদের বেলাটায় একদম স্পষ্টভাবে বোঝা যায় যে এখানে জামাতি ইসলাম, ইসলাম ছাড়া বা মুসলমান ছাড়া হয়তো বা ওনাদের এখানে পার্টিসিপেশনের কোনো জায়গা থাকবে না। কিন্তু এই জায়গাটাতে ওনারা যখন একজন নন মুসলিমকে দিয়েছেন, এটা মনে হচ্ছে যে আপাতত দৃষ্টিতে যে দে হ্যাভ টেকেন একটা ফার্দার স্টেপস টুয়ার্ড দ্য ইনক্লুসিভনেস অফ দ্য পার্টিসিপেশন ফর দ্য ইলেকশন। কিন্তু এটা আসলে তাদের আইডিওলজির সঙ্গে কতটুকু কনফ্লিক্টিং, এটা আসলে তাদেরকে ক্লিয়ার করে বলতে হবে। কারণ জামাতে ইসলামের রাজনীতি আমি ব্যক্তিগতভাবে এখনো স্পষ্ট না। ধরেন ওনারা শরিয়া ভিত্তিক আইন চায়, শরিয়া ভিত্তিক আইন যদি চায়, আমি অ্যাজ এ মুসলমান আমি তাদেরকে সাপোর্ট করতে রাজি আছি, কিন্তু আমাকে বুঝাইতে হবে যে শরিয়া ভিত্তিক আইন রাজনীতি করতে হলে প্রথমত ওনারা নবী রসুলের কোন রাজনৈতিক দিকটা ওনারা দেখছেন, দ্বিতীয়ত সারা বিশ্বে যেখানে আপনার একটা ফাইন্যান্সিয়াল স্কেলে চলতেছে, সেখানে ওনারা আমাদের দেশের ফাইন্যান্সিয়াল সেক্টরটা মোটা দাগে কিভাবে কি করবেন, কিন্তু এইভাবে ওনাদের স্পষ্টীকরণ কোনো কথা নাই, কোনো পলিসি ওনারা এখনো বলেন নাই। সো এই জায়গাটাতে আমি স্পষ্ট হতে চাই যে আসলে জামাতি ইসলামের দেশ চালনার শরিয়া আইন ভিত্তিক গ্লোবাল কনটেক্সটে ওনারা কিভাবে বাংলাদেশকে চালাবেন এবং এগিয়ে নিয়ে যাবেন, এটা আমি ব্যক্তিগতভাবে আমি জানি না, এবং আমি নিজেও এটাকে আমি ক্লিয়ার হতে চাই জামাত ইসলামের কাছ থেকে, যেটা এখন পর্যন্ত কেউ ক্লিয়ার করেনি বা করতে পারেনি, বা আমি বেশ কয়েকজনের জায়গায় টক শোতে কথা তুলেছি, কেউ এই ব্যাপারে কথা বলতে পারেনি। এখন আসেন জাতীয় পার্টির বিষয়টা। জাতীয় পার্টির বিষয়টা আমাদের দেশের বর্তমান পলিটিক্যাল কনটেক্সটে ইজ এ ভেরি, জাতীয় পার্টি এখন খুব ভোলাটাইল একটা সিচুয়েশনে আছে। কেন ভোলাটাইল সিচুয়েশনে আছে? কারণ বিগত সরকারের আমলে জাতীয় পার্টি ইলেকশন করেছে আওয়ামী লীগের সাথে। বিগত সরকারের সময় জাতীয় পার্টি বিরোধী দল হয়েও সরকারের সাথে সরকার পরিচালনা করেছে মন্ত্রিত্ব নিয়ে। এবং এটার কারণ কি সেটা বুঝতে হবে আমাদেরকে, সেটা জাতীয় পার্টিকে বোঝাতে হবে। আমরা দেখেছি এরশাদ সাহেবকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে, উনি আগে বলেছেন ইলেকশন করবেন না, হসপিটাল থেকে বের হয়ে এসে বলেছেন যে উনি ইলেকশন করবেন। সেটার কারণ কি সেটা জাতীয় পার্টিকে ব্যাখ্যা করে বোঝাতে হবে। সুজাতা সিং এসে বললেন, তারপরে জাতীয় পার্টির ডিসিশন চেঞ্জ হয়ে গেল। ওনাদের জিএম কাদের সাহেব ভারত গেলেন, ভারত থেকে এসে বললেন কি কথা হয়েছে ওনারা বলতে পারবেন না। এখন এটা ওনারা আসলে কি আওয়ামী লীগের সত্যিকার দোসর, না আসলে ওনাদেরকে বাধ্য করা হয়েছে দোসর হতে, না ওনাদের অবস্থানটা কি ছিল অতীতে আওয়ামী লীগের সাথে, সেই জিনিসটা যদি ওনারা ক্লিয়ার না করেন, ওনারা যে আওয়ামী লীগের সাথে থেকে বিগত এই 15-17টা বছর এই দেশের উপরে যা হয়েছে, এটা দায়ভারটা যদি ওনারা এড়াতে চান, কোনো না কোনো ভাবে যদি ওনারা বলতে চান যে এটার সঙ্গে ওনারা জড়িত না, এটা ওনাদেরকে নির্দিষ্টভাবে একদম স্পেসিফিক ভাবে ক্লিয়ার করতে হবে। আর যদি ওনাদের বিন্দু মাত্র কোনো ইনভলভমেন্ট থাকে, সেটা আমি ব্যক্তিগতভাবে মনে করি দেশ ও জাতিকে ব্যাখ্যা করে দিয়ে ক্ষমা চাওয়া উচিত। আর আমাদের প্রেস সচিব যেটা বলেছেন, অবশ্যই আইনগতভাবে জাতীয় পার্টির উপরে কোনো বাধা নিষেধ নাই ইলেকশন করার, বাট বর্তমান প্রেক্ষাপটে বাস্তবিক হারে বাংলাদেশের যে জায়গাটায় দাঁড়িয়েছে, যে জাতীয় পার্টি
দোসর হিসাবে একটা আহ, মানুষজন একটি নেগেটিভিটি নিয়ে আছে। আবার একই সাথে আমি ব্যক্তিগতভাবে মনে করি জাতীয় পার্টি নিজেও একটু ভয়ে আছে, যেহেতু দোসরের সাথে ছিল। না হলে তারা এই নিষেধাজ্ঞা না থাকা অবস্থাতেও তারা কেন বারবার এই জায়গাটাতে এমফেসাইজ করার চেষ্টা করতেছে যে তাদেরকে ইনক্লুড করা হয় নাই, তারা এক্সক্লুডেড। হ্যাঁ, তাদেরকে বিভিন্ন রাজনৈতিক মিটিং এ, ঐক্যমত কমিশনে তাদেরকে ডাকা হয় নাই। সেটা একটা তাদের মধ্যে কাজ করতে পারে যে কেন ডাকা হয়নি, আমরা তো নিষিদ্ধ না। কিন্তু তারা তারা যে দোসরের পক্ষে ছিলেন, তারা যে দোসরের সঙ্গে ইলেকশন করেছেন, এবং তাদের তাদের যে একটা কন্ট্রিবিউশন আছে এই 15 বছরে দেশের মানুষের অত্যাচার, নিপীড়ন, গুম খুনের উপরে, তারা এই দায়টাকে এড়াতে পারবেন? যদি এই দায় এড়াতে পারেন তাহলে ওনাদের তো কোনো ভয় থাকার কথা না। আর যদি এই দায় এড়াতে না পারেন, কেন তারা এটার সঙ্গে জড়িত ছিলেন সেটা যদি ব্যাখ্যা দেন, এবং তাদের যদি কোনো দোষ থাকে সেই দোষ যদি স্বীকার করেন, আমি নিশ্চিত দেশের জনগণ ওনাদেরকে ইলেকশনে যদি ওনাদের যা প্রাপ্য তা দিবেন। আরেকটা জিনিস আছে, আমি মাসুদ ভাই আমি বলে নিতে চাই যে আহ, একটা দিক আছে যে জাতীয় পার্টিকে যদি ইলেকশন থেকে বাইরে রাখা যায় তাহলে জামাত মনে করতে পারে যে জামাতই হচ্ছে দ্বিতীয় বৃহত্তর দল। আর যদি জাতীয় পার্টি ইলেকশনে আসে তাহলে হয়তোবা ভোটের ক্যালকুলেশনে একটু ঝামেলা হতে পারে। সেই জায়গাটার থেকেও একটা পলিটিক্যাল প্রেশার হয়তোবা জাতীয় পার্টি ফিল করছে, কিন্তু সেটা জাতীয় পার্টি কিভাবে রাজনৈতিকভাবে সেই প্রেশারটা ডিল করবে সেটা জাতীয় পার্টির ব্যাপার। জি, অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ জনাব সৈয়দ এজাজ কবির। প্রিয় দর্শক, আপনারা শুনলেন যে আমাদের দেশের যে বর্তমান রাজনৈতিক যে বাস্তবতা, সেই বাস্তবতার সম্ভাব্য জটিলতা এবং সম্ভাব্য সুবিধাজনক বিষয়গুলো নিয়ে সৈয়দ এজাজ কবিরের ব্যাখ্যা। আপনাদের কেমন লাগলো আমাদের লিখে জানাবেন। বিএনপির অন্যতম শীর্ষ নেতা জনাব মির্জা আব্বাস তার একটি বক্তব্য সাম্প্রতিক সময় বেশ ভাইরাল হয়ে পড়েছে। তিনি স্পষ্টতই জামাতের প্রতি তার বিষোদ্গার করেছেন এবং বলেছেন যে জামাতের মতো অসভ্য কোনো দল আর এই বাংলাদেশে নেই। তারপর তিনি বলেছেন যে এই জামাতকে দমন করার জন্য সবচেয়ে শ্রেষ্ঠ এবং সবচেয়ে উত্তম যে শক্তি সেটা হলো আওয়ামী লীগ। পরবর্তীতে তিনি আরেকটু এগিয়ে গিয়ে বলেন যে আসলে জামাতের মতো আওয়ামী লীগের একটি অসভ্য দল, এরকম অসভ্যদেরকে দমন করার জন্য, জামাতের মতো এরকম একটি অসভ্য দলকে দমন করার জন্য বিএনপির মতো এরকম ভদ্রলোকের আসলে জায়গা নেই। এখানে আওয়ামী লীগের মতো লোককেই বা আওয়ামী লীগের মতো দলকেই মূলত দরকার, জামাতকে যাকে বলা হয় নিয়ন্ত্রণ করার জন্য। তো তিনি বিস্তারিতভাবে যে বিষোদ্গারগুলো করেছেন তার প্রেক্ষাপট আমরা যতটুকু বুঝি যে বর্তমান সময়ে ব্যক্তিগতভাবে জনাব মির্জা আব্বাস সাহেবের যে জীবন, এই জীবন মোটামুটি শেষ করে দিয়েছে জামাতের নেতাকর্মী যারা আছেন তারা প্রকাশ্যে নানা রকম কথাবার্তা বলে, আর জামাতের যে সকল বট বাহিনী রয়েছে ইন্টারনেটে তারা নানা রকম চেষ্টা তদবির বদনাম করে এই মির্জা আব্বাস সাহেবের পরিবার পরিজনকে রীতিমতো অস্থির করে তুলেছেন। অন্যদিকে বিদেশে বসে যারা সাধারণত ইউটিউবিং করেন, ফেসবুকিং করেন বা টিকটক তৈরি করেন, এ সকল লোকজনকে অনেকেই জামাতের এজেন্ট হিসেবে, পেইড এজেন্ট হিসেবে অভিহিত করেন এবং সেই সকল লোকও পাইকারি হারে যাদেরকে অকথ্য ভাষায় নির্বিচারে গালাগাল দেন তাদের মধ্যে মির্জা আব্বাস প্রধানতম। তার বাবা কী করতেন, তার স্ত্রী কী করেন, টাকা পেলেন কোথায়, কোথায় ব্যবসায়, কোথায় বাণিজ্য, এ সকল কথা নিয়ে নানা রকম ব্যঙ্গ বিদ্রুপের পাশাপাশি তুইতুকারি করে কথা বলা, তারপর মানে এতটা অশ্লীল, এতটা অশ্রাব্য ভাষায় তাকে লিখিতভাবে এবং মৌখিকভাবে আক্রমণ করা হচ্ছে যে তার জীবন রীতিমতো তছনছ হয়ে গেছে। আমি জানি না যে আসনে তিনি নির্বাচন করবেন সে আসনে জামাতের প্রার্থী কে এবং তার সঙ্গে আসলে জামাতের প্রার্থীর কোনো তুলনা চলে কি না, কিন্তু তা সত্ত্বেও জামাত ইসলামের যে রাজনীতি, তার ধরন এবং প্রকৃতি তাকে রীতিমতো একেবারে মানে বাতিকগ্রস্ত করে তুলছে, ব্যস্ত সমস্ত করে তুলেছে। তিনি তার যে বক্তব্য, এটা একটা পাবলিক অ্যাড্রেসিং ছিল, জনসভা ছিল, সেখানে তিনি বলার চেষ্টা করছেন যে এরা
মানুষের জাত না। এরা যে কর্মকাণ্ড করে বা এরা যে ভণ্ডামি করে, ধর্মকে ব্যবহার করে আমাদের যারা সাধারণ মানুষ রয়েছেন বা সরল সোজা মা বোনেরা রয়েছেন, তাদের বিশ্বাসকে পুঁজি করে এরা যে সকল খেলাধুলা করেন, এরা যে সকল কৌশল অবলম্বন করেন, এর মতো ভয়াবহ আর কোনো জিনিস নেই। তিনি উদাহরণ হিসেবে বলার চেষ্টা করলেন যে এই জামাতের মহিলারা তারা বোরকা পরে বিভিন্ন বাড়িতে সেই ঢুকে যায়, কোথাও পানি খাওয়ার নাম করে, কোথাও একটু বসার নাম করে, কোথাও অন্য কোনো ওসিলা ধরে তারা সেখানে ঢুকে। তারপর এ নিয়ে বিনিয়ে তারা জামাতের পক্ষে কথা বলার চেষ্টা করে এবং মুসলমানদের যে ধর্মবিশ্বাস, সেই ধর্মবিশ্বাসকে কাজে লাগিয়ে বলার চেষ্টা করে যে জামাতকে যদি ভোট দেওয়া হয় এই পুণ্য হবে, যদি ভোট না দেওয়া হয় তাহলে এই পাপ হবে। এটা নিয়ে নানা রকম যে যাকে বলা হয় ন্যারেটিভ তারা ইতিমধ্যে তৈরি করে ফেলেছে। তারপর যখন তারা কাউকে নরম করতে পারে বা কনভিন্স, তারা মনে করে যে এই মহিলাটি কনভিন্স হয়েছে, অর্থাৎ তার কাছে তাদের কাছে মানে যাদেরকে খুব যাকে বলে একেবারে শিকারী বলে মনে হয়, যে একেবারে শিকারটা ধরা পড়েছে ফাঁদে, তারা যে প্রচারণাগুলো করে যাচ্ছিল সেই প্রচারণায় ফাঁদে পা দিয়েছে যে মহিলা, তার নিকট থেকে বায়াত গ্রহণ করে কিংবা কমিটমেন্ট তারা আদায় করে নেয় এবং সেটার ধরন আরও অভিনব। তখন তারা হাতটাকে টেনে নেয়। হাত টেনে নিয়ে আমরা যেভাবে যাকে বলে আন্তরিকতা দেখানোর জন্য ছেলেরা, বিশেষ করে ধরুন অন্য একটা ছেলেকে যদি হাতটা জড়িয়ে ধরি, তারপরে বলি যে আমার বুকে হাত দেন, তো বুকে হাত দিয়ে আপনি কসম করে বলেন যে এই কাজটা করবেন কিনা। তো এই ক্ষেত্রে যে কোনো পুরুষই যদি আপনার বুকে হাত দেয় তাহলে ধরে নেওয়া হয় যে তার মনটা নরম হয়ে যায়, সে কমিটমেন্ট যেটা করে সেই কমিটমেন্টটার উপরে সে স্থির থাকবে। তো এই ওসিলা করে বা এই কৌশল অবলম্বন করে তারা বিভিন্ন মহিলাদেরকে এভাবে হাত ধরে তাদের সেই বুকে হাত রাখে। মহিলারা তো মহিলাদের বুকে হাত রাখতে পারে, কোনো সমস্যা নেই। তো হাত রাখার পরে তারা বলে যে ঠিক আছে, আপনি শপথ করে বলেন, যে বুকে হাত দিয়ে বলেন যে আমার জামাতকে আপনি ভোট দেবেন। তো হয়তো অনেকে বলেন, তো বলার পরে এরপর তারা আসল ভণ্ডামিটা করেন, যেটা মির্জা আব্বাস বলছিলেন। সেটা হলো তাদের গলায় একটা তাবিজের মতো কোনো কিছু ঝুলানো থাকে ছোট ছোট করে, সেটাকে একটা ছোট আকৃতির একটা কোরআন শরীফ তাদের হয়তো গলায় ঝুলানো থাকে, আবার নাও থাকতে পারে, এটা সে জানে। তো তখন বা এটার উপকর্তে এমন হতে পারে কোনো মহিলা হয়তো কোরআনে হাফেজ, তার বুকের মধ্যে 30 পারা কোরআন সংরক্ষিত রয়েছে, হোয়াট এভার মেবি, কিন্তু বাস্তবতা হলো ওই বুকে হাত দেওয়ার পর সংশ্লিষ্ট জামাতের মহিলা যারা আছেন তারা বলতে থাকেন, এই যে আপনি আমাকে হাত দিয়েছেন বুকে, এটা কিয়ামতের দিন কিন্তু আপনাকে জবাবদিহি করতে হবে। এর কারণ হলো আপনি কোরআন শরীফ স্পর্শ করে এই শপথ করলেন, এর কারণ আমার বুকে কোরআন আছে। তো এই বুকে যে কোরআন আছে, এটা মির্জা আব্বাস কীভাবে কোরআন আছে সেটা স্পষ্ট না করে তিনি বলেছেন হয়তো তাবিজ আছে। আমি আবার একটু আন্দাজ করে বললাম হয়তো তাবিজের বাইরে কেউ হয়তো কোরআনের হাফেজও হতে পারে, হোয়াট এভার মেবি। তো এটাকে প্রচারণার একটি যাকে বলা হয় সর্বোচ্চ অস্ত্র হিসেবে মির্জা আব্বাস বর্ণনা করেছেন। তো এই বর্ণনার প্রেক্ষাপটে আপনাদের হয়তো অনেকেরই মনে আছে যে জামাত রাতারাতি যে এই সময়টিতে তারা যেভাবে তৎপরতা দেখাচ্ছে তাদের মহিলা কর্মীদের দ্বারা, এটি এমনি এমনি হয়নি, বহুকালের তাদের প্রস্তুতি। আওয়ামী লীগ জমানাতে এরকম আমরা মাঝে মধ্যে দেখতাম যে জামাতের 20 জন, 25 জন, 30 জন বা 50 জন, এমন কোনো কোনো সময় 200-300 এরকম মহিলাদেরকে গ্রেপ্তার করা হতো। বলা হতো যে এরা কোরআনের তালিম নিচ্ছিল, কোরআনের তালিম দিচ্ছিল, এই অবস্থা থেকে তাদেরকে আওয়ামী বাহিনী গ্রেপ্তার করেছে। এবং তাদের সেই বক্তব্য, জামাতের সেই বক্তব্যে আমরা সহানুভূতিশীল ছিলাম এবং আমরা অনেক সময় সরকারকে সমালোচনা করেছি যে এই ধরনের কর্মকাণ্ড করা কোনো অবস্থাতেই ঠিক হচ্ছে না। তো তাদের সেই কর্মকাণ্ড হালে কতটা পানি পেয়েছে যে মির্জা আব্বাসের মতো সিনিয়র যারা নেতৃবৃন্দ রয়েছেন তাদেরকে রীতিমতো অস্থির বানিয়ে ফেলেছে। এবং সেই অস্থিরতা খুব সাধারণ বিষয় নয়। যারা এই সময় নির্বাচনের মাঠে আছেন তারা সবাই জানেন, বিশেষ করে বিএনপির যারা নেতৃবৃন্দ রয়েছেন, যে সকল এলাকাতে বিএনপির অপোজিটে জামাতের প্রার্থী খুবই স্ট্রং রয়েছে,
সেখানে জামাত তাদের কর্মী বাহিনীকে নামিয়ে দিয়েছে মহিলা কর্মী বাহিনীকে। এখানে আরও একটা বিষয় প্রণিধানযোগ্য যে শিবিরের লোকজন কিংবা ধরুন জামাতের মূল যারা পুরুষ নেতৃবৃন্দ রয়েছেন তাদের চাইতে মহিলা কর্মী যারা রয়েছেন তাদের সংখ্যা অগণিত, এবং এই মহিলা কর্মীরা জামাতের অ্যাসেট বা সম্পদ বলে জামাতের আমির মনে করেন, এবং তারা আরও মনে করেন জামাতের কর্তৃপক্ষ যে আগামীতে যদি জামাত ক্ষমতায় আসে তবে এই মহিলা কর্মীদের কারণেই তারা ক্ষমতায় আসবে। এদের নাম লিপিবদ্ধ থাকে না, এদের কোনো কমিটি নেই, এদেরকে ধরাও যায় না, জিজ্ঞাসাও করা যায় না, তারা মাথায় বোরকা পরে তারপরে শেষে ঘুরে বেড়ায়, অবিরতভাবে ঘুরে বেড়ায়, এবং পথে ঘাটে মাঠে তারা সেই কাজগুলো করে যাচ্ছে। আমি পটুয়াখালী জেলার খবর জানি, সেখানে প্রতিটি আসনই এই জামাতের যারা মহিলা কর্মী রয়েছেন তারা পাগলের মতো দিন রাত তারা শুধু ঘুরে বেড়াচ্ছে এবং তাদের প্রার্থীদেরকে বিজয়ী করে আনার জন্য যা যা করা দরকার তাই করে যাচ্ছে। এবং আপনারা যারা রাজনীতির ময়দানে আছেন তারা সবাই জানেন যে পুরুষ কর্মীদের তুলনায় মহিলা কর্মী যারা রয়েছেন তারা অনেকটা ডেডিকেটেড থাকেন। দ্বিতীয়ত হলো যে মহিলারা যারা ভোটার হিসেবে আপনাকে যদি কেউ কমিট করে তাহলে সেখানে আপনি নিশ্চিত থাকতে পারেন যে তারা সেই কমিটমেন্টগুলো রক্ষা করে। থার্ডলি হলো যে একটা পরিবারে শিশুদের উপর যদি আপনি প্রভাব বিস্তার করতে পারেন এবং তরুণদের উপর যদি আপনি প্রভাব বিস্তার করতে পারেন তাহলে ধরে নেওয়া যায় যে সেখানেও আপনাদের যে অ্যাচিভমেন্টটা এটা অনেক বেশি হবে। তো জামাত এই সময়টাতে শিশুদের মধ্যে কি করছেন বলতে পারবো না, তবে তারা নিঃসন্দেহে ক্লাস 6-এ পড়ে, 7-এ পড়ে, 4-5-এ পড়ে, সেখানে তাদের দাওয়াতি কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। আমি একেবারে নিশ্চিতভাবে বলতে পারি চমৎকারভাবে চালিয়ে যাচ্ছেন। তো এই সকল যারা বালক বালিকা রয়েছেন তারা হয়তো ভোটার নন, কিন্তু তারা তাদের আদর্শ হঠাৎ করে পিতামাতা দেখলো যে তাদের ছেলেমেয়ে নামাজ পড়ছে, তো সঙ্গতি করে তারা খুশি হয়ে যাবে যে মাই গড এই সময় ছেলেরা নেশা টেশা না করে নামাজ পড়ছে। তারপর ছেলেমেয়ে হঠাৎ করে একদিন বলল তার বাবাকে মাকে যে এবার ভোট কিন্তু দাঁড়িপাল্লায় দিতে হবে। তো ছেলে মেয়েদের এই যে হঠাৎ করে ধার্মিক হয়ে ওঠা, এটা পিতামাতার মন নরম হয়ে যায়, এবং যখন সেই ছেলে মেয়ে বলে যে দাঁড়িপাল্লায় ভোট দিবেন তখন তারা আরও নরম হয়ে যান। এরপরে আপনি যদি মহিলাদের মধ্যে সেই প্রভাব বিস্তার করতে পারেন, আমি অনেক কট্টরপন্থী আওয়ামী লীগ নেতাদেরকে চিনি যাদের স্ত্রীরা ইতিমধ্যে জামাতের যাকে বলা হয় প্রলুব্ধ হয়েছেন, জামাত দ্বারা রিক্রুট হয়েছেন, জামাতের প্রতি তারা যাকে বলা হয় আনুগত্য প্রদর্শন করেছেন। এটা আওয়ামী লীগের নেতাকর্মী রয়েছেন, বিএনপির বড় বড় নেতাকর্মী রয়েছেন, এমনকি সামরিক বেসামরিক বড় বড় কর্মকর্তা রয়েছেন যারা কোনো রাজনৈতিক দল করেন না, কিন্তু তাদের স্ত্রীরা ইতিমধ্যে জামাতের রিক্রুটমেন্ট যে নেটওয়ার্ক সেই নেটওয়ার্কের মধ্যে তারা পড়ে গেছেন। আপনি দেখবেন যে হয়তো একজন জেনারেল, হয়তো একজন ব্রিগেডিয়ার এমনি খুব ডাটফাট করে চলছেন, কিন্তু তাদের স্ত্রী বা সন্তানদের মধ্যে আপনি জামাতি লেবাস দেখতে পাবেন। এটা হলো তাদের যে ডেভেলপমেন্ট, সেই ডেভেলপমেন্টের একটি অংশ, এবং সেই ডেভেলপমেন্টটা রাজনীতির ময়দানে কতটা রিদম তৈরি করছে, কতটা আতঙ্ক তৈরি করছে, কতটা সঙ্গীত তারা সেখানে সুর মূর্ছনা তৈরি করছে, এটি মির্জা আব্বাস সাহেবের যে আহাজারি, তার যে রাগান্বিত মনোভাব তার মধ্যে আপনি হয়তো খুঁজে পাবেন। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া ইমান। এখানে মার্কিন যুক্তরাষ্ট্র এমন কিছু করার চেষ্টা করছেন পাকিস্তানে বাংলাদেশে, যার প্রেক্ষিতে ভারতকে আগামী দিনগুলোতে খুব কঠোর অবস্থানে যেতে হবে, এবং সেখানে তাদের যে সম্পর্ক, আমেরিকার সাথে যে সম্পর্ক, সেই সম্পর্কের ক্ষেত্রে একটা নতুন মাত্রা যুক্ত হবে, এবং একই সঙ্গে রাশিয়ার সঙ্গে তাদের যে সম্পর্ক সেই সম্পর্কটিকে আরও নতুন করে ঝালাই করতে হবে। এরকম একটা পরিস্থিতি যখন অনিবার্য হয়ে পড়েছে তখন জনাব ভ্লাদিমির পুতিন, রাশিয়ার প্রেসিডেন্ট, তিনি তার ঐতিহাসিক সফরে ভারতে এসেছেন। ভারতে তার এই সফরটি নানা কারণে খুবই গুরুত্বপূর্ণ। এর কারণ হলো এই সময়টিতে ইউক্রেন এবং রাশিয়ার যে যুদ্ধ, সেই যুদ্ধ বন্ধ করার জন্য আমেরিকা রীতিমতো পাগল হয়ে পড়েছে। দ্বিতীয়ত মিস্টার ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধটি বন্ধ করার জন্যে ব্যক্তিগতভাবে তিনি দায়বদ্ধ হয়েছিলেন নির্বাচনের আগে। অধিকাংশ মিস্টার পুতিনের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের যে ব্যক্তিগত সম্পর্ক, এটিও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। অনেকে বলে থাকেন যে ডোনাল্ড ট্রাম্পের এবং তার পরিবারের বিরাট বিরাট ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে রাশিয়াতে, এবং রাশিয়া, সৌদি আরব এবং ডোনাল্ড ট্রাম্প এই সম্মিলিতভাবে ব্যবসা বাণিজ্য
সাম্রাজ্যের মধ্যে একটা বিরাট সিন্ডিকেট গড়ে তুলেছেন। তো এই যে ইউক্রেন এবং রাশিয়া যুদ্ধ, এই যুদ্ধের অন্যতম মদদদাতা রাষ্ট্র হলো ভারত। ভারত যেভাবে রাশিয়ার পাশে দাঁড়িয়েছে, ঠিক এইভাবে কিন্তু চীনও দাঁড়ায়নি। রাশিয়ার সবচেয়ে কৌশলগত বন্ধু, যে বন্ধু সামরিকভাবে, অর্থনৈতিকভাবে এবং আঞ্চলিক রাজনীতি এবং আন্তর্জাতিক রাজনীতি দ্বারা রাশিয়াকে শক্তিশালী করে তুলছে। এবং সাম্প্রতিক সময় ভারত যেভাবে তাদের শক্তিমত্তা নিয়ে পুনরায় আবার আফগানিস্তানে তারা ঘাঁটি পেতেছে এবং আফগান সরকারকে যেভাবে তারা আশ্রয় প্রশ্রয় দিচ্ছে, তাতে করে তালেবান, দিল্লি এবং রাশিয়ার যে নতুন একটি চক্র গড়ে উঠেছে, শক্তি গড়ে উঠেছে, সেই শক্তির সঙ্গে আবার চীন, তারপরে তালেবান, এই চক্রটি নিজের অজান্তে যুক্ত হয়ে যাচ্ছে। আফগানিস্তানকে কেন্দ্র করে রাশিয়ার সাথে আমেরিকার সম্পর্ক, আফগানিস্তানকে কেন্দ্র করে ভারতের সাথে পাকিস্তানের সম্পর্ক একেবারে টান টান উত্তেজনাকর অবস্থা যখন চলছে, তখন মিস্টার পুতিন যে দিল্লিতে আছেন, তাকে গত 100 বছরের মধ্যে সবচাইতে রাজকীয় এবং জাঁকজমকপূর্ণ সেই সংবর্ধনা ভারত কর্তৃপক্ষ দিচ্ছে। আজ থেকে 100 বছর আগে ভারত স্বাধীন ছিল না, ব্রিটিশ মানে অধীন ছিল। কিন্তু সেই যদি 1925 থেকে আজ অবধি ধরেন 2025 পর্যন্ত এই 100 বারের মধ্যে দেখা গেল অনেক ব্রিটিশ রাজপুরুষও দিল্লিতে এসে যে সংবর্ধনা পাননি, তার চেয়ে অনেক গুরুত্বপূর্ণ সংবর্ধনা এই মুহূর্তে মিস্টার পুতিন পেয়েছেন। এটা ভারতের স্বার্থেই ভারত সেটা করেছে এবং মিস্টার পুতিনও ভারতে এসেছেন অনেকটা দরাজ দিলে। তিনি ভারতকে সব দিতে চান। তার যত মিলিটারি ট্যাকটিক্স রয়েছে, যত কৌশলগত রণবিদ্যা রয়েছে, তার যত অর্থ রয়েছে, বিত্ত রয়েছে, ব্যবসা রয়েছে, বাণিজ্য রয়েছে, সব অকাতরে তিনি দিতে চান। এটা নিয়ে ভারতের রীতিমতো এখন হই হই রই রই একটা অপুজোর আনন্দ। কিন্তু এই বাংলাদেশে আমরা এটা নিয়ে কী চিন্তা ভাবনা করব? রাশিয়ার সঙ্গে ভারতের যে সম্পর্ক, সেই সম্পর্কতে ডক্টর মোহাম্মদ ইউনূসের কী উপকার হবে, ক্ষতি হবে, এটা নিয়ে ইউনূস সরকার হয়তো চিন্তা ভাবনা করছেন। কিন্তু ইতিমধ্যে যে ঘটনাটা আমরা দেখতে পাচ্ছি তা হলো মিস্টার পুতিনের দিল্লি সফরকে কেন্দ্র করে আওয়ামী লীগের মধ্যে রীতিমতো খুশির বন্যা বয়ে যাচ্ছে। যেটি আশা করছিলাম যে এরকম মিস্টার পুতিনের যে ভারত আগমন, এটাকে কেন্দ্র করে আওয়ামী লীগ গুজব ছড়াবে যে দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে পুতিনের জরুরি বৈঠক হয়েছে। এখন সেই বৈঠক শেখ হাসিনার বাড়িতে হতে পারে, অথবা শেখ হাসিনাকে নিয়ে সেই ভারতীয় কর্তৃপক্ষ পুতিনের সঙ্গে তার বৈঠক করাতে পারেন কোনো রাষ্ট্রীয় অতিথি ভবনে, অথবা তিনি যে হোটেলে আছেন, অশোকা মৌর্য হোটেল, সেখানকার প্রেসিডেন্সিয়াল প্যালেসে হতে পারে। এটা মানে গুজবও হতে পারে, বাস্তবও হতে পারে। কিন্তু এ সকল চিন্তা যখন আমি করছিলাম, তখন দেখা গেল যে আওয়ামী লীগের যারা বট বাহিনী রয়েছেন বা আওয়ামী লীগের যারা প্রচার প্রোপাগান্ডার দায়িত্বে নিয়োজিত, তারা শেখ হাসিনার এবং মিস্টার পুতিনের একটি ছবি হোটেল রুমে বসে আছেন সেই চেয়ারে, এবং খুব কৌশলে, মানে ওটা যে ভারতের একটা হোটেল, এবং ওই চেয়ারগুলো যে যিনি মিস্টার পুতিন যে হোটেল আছেন, সেই হোটেলের এটাকে যথাসম্ভব যুক্তিযুক্ত করার জন্য, মানে বা এটাকে একেবারে সম্ভাব্য সত্য হিসেবে প্রমাণিত করার জন্য পুরো রুমের যে ডেকোরেশন, তাদের বসার ভঙ্গি, শেখ হাসিনার যে শাড়ির যে ভাঁজ, এবং যতটা দূর থেকে ছবিটা তোলা হয়েছে, সেখানে তার মুখের যে অভিব্যক্তি, সব কিছু দেখে মনে হচ্ছে যে সত্যি সত্যি মিস্টার পুতিন এবং শেখ হাসিনা সাক্ষাৎ করেছেন। তো এখানে বাংলাদেশের সঙ্গে রাশিয়ার যে এই মুহূর্তের সম্পর্ক, সেই সম্পর্কটি রাষ্ট্রীয় পর্যায়ে হলেও ব্যক্তিগত পর্যায়ে এই সরকার কতগুলো ক্ষত সৃষ্টি করেছেন, যার কারণে রাশিয়া আওয়ামী লীগকে ভুলতে পারছে না। আপনারা জানেন যে বাংলাদেশে রাশিয়ার সবচেয়ে বড় একটি বিনিয়োগ রয়েছে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র,
যেখানে 3টি পদ্মা সেতুর সমপরিমাণ অর্থ বিনিয়োগ করা হয়েছে এবং এর পুরোটাই 90% বিনিয়োগ করেছে রাশিয়ান সরকার। তো বাংলাদেশ সরকারের সঙ্গে রাশিয়ান সরকারের এটা সরকার টু সরকার এটা একটা চুক্তি হয়েছে। এখন বাংলাদেশে যারা শেখ হাসিনা বিরোধী লোকজন, তারা শেখ হাসিনাকে ছোট করতে গিয়ে যেটি বলার চেষ্টা করছেন যে এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে পুকুর চুরি হয়েছে। এখানে 60,000 কোটি টাকা, যদি প্রকল্প ভ্যালু হয় 90,000 কোটি টাকা, মানে এখানে 1,20,000 বা 10,000 কোটি টাকার মতো হবে, যেখানে 90% রাশিয়া দিয়েছে। তো 90% রাশিয়া যদি দিয়ে থাকে, ধরুন সেই 90 লক্ষ, মানে এটা টাকার হিসাবে আমি কি বলবো, যে 90,000 কোটি টাকা বা 1,10,000 কোটি টাকার মধ্যে 90% ধরুন 1 লক্ষ কোটি টাকা, কথার কথা ধরে নিলাম 1 লক্ষ কোটি টাকাই আমরা ধরি। তো 1 লক্ষ কোটি টাকা রাশিয়ান গভর্নমেন্ট এখানে বিনিয়োগ করেছে। যারা অভিযোগ করছে তাদের বক্তব্য হলো যে এই 1 লক্ষ কোটি টাকা রাশিয়ান মানি, এখান থেকে 60,000 কোটি টাকা 60,000 কোটি টাকা তারা ঘুষ দিয়েছে শেখ হাসিনার পরিবারকে, টিউলিপ সিদ্দিকীকে, তারপরে টিউলিপ সিদ্দিকের চাচা তারেক সিদ্দিকের স্ত্রীকে। তো এই পুরো শেখ পরিবার এখানে 60,000 কোটি টাকা ঘুষ খেয়েছে। তো রাশিয়ান সরকার যদি শেখ হাসিনার পরিবারকে 60,000 কোটি টাকা ঘুষ দেন, তাহলে তো তারাও আরও 60,000 কোটি টাকা ঘুষ খেয়েছে। মোরাললেস কোনো সরকারই তো, বা যারা ঘুষখোর রাষ্ট্রীয় পর্যায়ে, তারা তো অ্যাটলিস্ট 50-50 করবে। তো শেখ হাসিনাকে যদি 60,000 কোটি টাকা দেওয়া হয়ে থাকে, বা টিউলিপ সিদ্দিকীকে যদি 60,000 কোটি টাকা দেওয়া হয়ে থাকে, তাহলে তো রাশিয়ান সরকারের যারা লোকজন রয়েছেন, রাষ্ট্রের যারা লোকজন রয়েছেন, তারা আরও 60,000 কোটি টাকা এখানে তারা চুরি করেছেন। তাহলে 60,000 1,20,000 কোটি টাকা যদি এখানে চুরি হয়ে থাকে, পুকুর চুরি হয়ে থাকে, তাহলে প্রকল্প মূল্য 1,10,000 কোটি টাকা হলে, বা রাশিয়ার টাকা যদি মাত্র 1 লক্ষ কোটি বা 90,000 কোটি টাকা হয়, তাহলে বাকি টাকাগুলো মানে কি হলো? এখানে তো শূন্য, মানে কোনো বিনিয়োগই হওয়ার কথা না, একটি টাকাও বিনিয়োগ হওয়ার কথা না। তাহলে রূপপুর পারমাণবিক কেন্দ্র এটা যে প্রতিষ্ঠিত হয়ে গেছে, অলমোস্ট 90% কাজ এখানে শেষ হয়ে গেছে, এই টাকা আসলো কোত্থেকে? এটি নিয়ে একটা বিরাট প্রশ্ন। 2 নম্বর হলো যে যখন রাষ্ট্র, মানে স্টেট টু স্টেট একটি চুক্তি হয়, বাইরে কোনো পক্ষ থাকে না, তো সেখানে তৃতীয় কোনো পক্ষ, সেটা ববি হোক কিংবা সেটা টিউলিপ হোক বা অন্য যে কোনো ব্যক্তি হোক, সেই পক্ষ এখানে ঘুষের মধ্যে জড়াতে পারে কিনা। আমাদের দেশে অনেক রাষ্ট্র কর্তৃক যে সকল চুক্তি হয় স্টেট টু স্টেট, তো সেখানে আমরা ধরে নেই যে রাষ্ট্র কর্তৃক যে চুক্তিগুলো হয়, সেখানে সরাসরি আসলে ঘুষ লেনদেন হয় না। অনেক ক্ষেত্রে বড় জোর যেটা হয় সেটা হলো, যেমন ভারত সরকারকে একটা লোন দিল, সে বলে দিল অমুক কন্ট্রাক্টরকে তুমি এই কাজটা দিও, তখন সেই কন্ট্রাক্টর কিছু ঘুষ টুস হয়তো দিয়ে থাকে। কিন্তু যে ক্ষেত্রে রাষ্ট্র কোনো কন্ট্রাক্টর নিয়োগ না করে লোন দেয় রাষ্ট্র, বাস্তবায়ন করে রাষ্ট্র নিজে। তো এক্ষেত্রে টাকা দিয়েছে রাশিয়ান গভর্নমেন্ট এবং সেইটা বাস্তবায়ন করেছে, এখনো পর্যন্ত করে যাচ্ছে রাশিয়ান সেই পরমাণু বিভাগ, বিদ্যুৎ বিভাগ বা গ্যাসপ্রম যেটা রয়েছে, তাদের জ্বালানি বিভাগ সরাসরি এখানে তাদের মানে কর্মকাণ্ড পরিচালনা করছে। তো সেখানে ঘুষটা লেনদেন যদি হয়ে থাকে সরাসরি, এই ঘটনার সাথে পুতিন জড়িত, এই ঘটনার সাথে রাষ্ট্রের সর্বোচ্চ শিখর জড়িত আছে বলেই ধরে নেওয়া হয়। তো সেক্ষেত্রে হলো কি, এই সরকারের সঙ্গে প্রথম থেকেই রাশিয়ার একটা টানাপোড়েন সম্পর্ক যাচ্ছিল, কিন্তু ভারতের সাথে যেভাবে সম্পর্কটা একেবারে দা কুমড়া অহিনকুল, ঠিক রাশিয়ার সাথে এরকম দা কুমড়া অহিনকুল যায় নাই। কিন্তু রাশিয়া নিঃসন্দেহে অপমান বোধ করেছে, মারাত্মক অপমান বোধ করেছে। তো সেই কারণে পুতিনের সঙ্গে রাশিয়ার সঙ্গে আওয়ামী লীগের যে সম্পর্ক, সেই সম্পর্কটা অতীতের যে কোনো সময়ের চাইতে আরও কৌশলগত হবে, এবং রাশিয়া সাংগতিক কারণে চাইবে যে বর্তমান সরকারের পরিবর্তে আগামীতে আবার আওয়ামী লীগ ক্ষমতায় আসুক। এগুলো এক। 2 নম্বর হলো যে আমাদের মহান স্বাধীনতা যুদ্ধের যে ইতিহাস পরিবর্তন হয়ে যেত যদি রাশিয়া বাংলাদেশের পাশে না দাঁড়াতো, কিংবা মুক্তিযোদ্ধাদের পাশে না দাঁড়াতো,
ইন্দিরা গান্ধীর কথায় সাড়া না দিত, বঙ্গবন্ধুর কথায় সাড়া না দিত, তাহলে বাংলাদেশের মুক্তিযুদ্ধ সফলতা পেত কিনা সন্দেহ। মুক্তিযুদ্ধ পরবর্তী সময় আমাদের বাংলাদেশে রাশিয়ান বাহিনীর উপস্থিতি, এক্সপার্টদের উপস্থিতি, বিশেষ করে যেভাবে পাকিস্তানি হানাদাররা আমাদের চট্টগ্রাম বন্দরকে মানে গ্রেনেড দিয়ে, টর্নেডো দিয়ে, টর্পেডো দিয়ে, মানে ভূমির নিচে যে সকল মাইন পাতে, নদীর নিচে যে সকল মাইন পাতে, এবং যেভাবে তারা শত শত জাহাজ ডুবিয়ে দিয়ে কর্ণফুলী চ্যানেলটিকে চলাচলের অনুপযুক্ত করে দিয়েছিলেন, এটা রাশিয়ান সরকারের সহযোগিতা না হলে হয়তো বাংলাদেশ ভারতের সহযোগিতা নিয়ে এই কাজটি 5 বছরে করতে পারতো না। আর এককভাবে বাংলাদেশের প্রযুক্তি দিয়ে ওই কাজ কোনোদিন সমাধান করা সম্ভব ছিল না। তো যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ পুনর্গঠনে এক্ষেত্রে রাশিয়া যে সাহায্য করেছে, সহযোগিতা করেছে, এটা ঐতিহাসিকভাবে সত্য। কাজে আমাদের মুক্তিযুদ্ধের সঙ্গে রাশিয়ার একটা সম্পর্ক রয়েছে। আর মুক্তিযুদ্ধের নেতৃত্বকারী দল হিসেবে আওয়ামী লীগ, আর সেই আওয়ামী লীগের শাসনকাল শেখ হাসিনার জামানাতে পুতিনের সঙ্গে, রাশিয়ার সঙ্গে বাংলাদেশের একটা অসাধারণ সম্পর্ক গড়ে উঠেছিল, বেটার দ্যান ইভেন যাকে বলা হয় ভারত বাংলাদেশের সম্পর্কের বাইরে অসাধারণ একটি সম্পর্ক গড়ে উঠেছিল। তো সেই সম্পর্কটি কথা বলবে, কাজ করবে, এবং সেই সম্পর্কটিকে পুঁজি করে উভয় রাষ্ট্র চেষ্টা করবে তাদের ফায়দা আদায় করার জন্য। এবং ব্যক্তি হিসেবে শেখ হাসিনা কিংবা পুতিন চাইবেন যে এই সম্পর্কের দোহাই দিয়ে কিছু একটা করার জন্য। তো সেটাই এই দিল্লি সফরের সময় আওয়ামী লীগের লোকজন প্রচার করার চেষ্টা করছে। কাজেই এটা গুজব হতে পারে, আবার সত্য হতে পারে, কিংবা ধরুন একেবারে তাদের একেবারে সাক্ষাৎ হয়নি, 100% গুজব। কিন্তু যে প্রেক্ষাপট তৈরি হয়েছিল মিস্টার পুতিনের সঙ্গে, এবং যে প্রেক্ষাপট তৈরি হয়েছিল 1971 সনে আওয়ামী লীগ জামানাতে রাশিয়ার সঙ্গে বাংলাদেশের সম্পর্কের যে একটা ধারাবাহিক ইতিহাস গড়ে উঠেছিল আওয়ামী লীগের এই দুর্দিনে, মিস্টার পুতিন তাকে স্মরণ করবেন, এটাই স্বাভাবিক। আর অন্যদিকে আওয়ামী লীগ পুতিনের ভয় দেখিয়ে, রাশিয়ার ভয় দেখিয়ে বর্তমান সরকারকে নাস্তানাবুদ করবে, এটাই স্বাভাবিক। তো সেই কাজটা চলছে, গুজবের কাজটি চলছে। কিন্তু আল্লাহ না করুক যদি সত্যিকার অর্থেই রাশিয়া আওয়ামী লীগের ব্যাপারে, শেখ হাসিনার ব্যাপারে বেশি আগ্রহ দেখায়, এবং এই সময়টিতে এখানে আমেরিকা যেভাবে তাদের উপস্থিতি প্রমাণ করছে, যেভাবে এখানে ডিপ স্টেটের কথা শোনা যাচ্ছে, যেভাবে এখানে মানবিক করিডোরের কথা শোনা যাচ্ছে, সেন্ট মার্টিন দখলের কথা শোনা যাচ্ছে, এখানে বে অফ বেঙ্গল কে নিয়ে, অর্থাৎ বঙ্গোপসাগরকে নিয়ে যেভাবে মার্কিন আগ্রহ দেখা যাচ্ছে, তাতে করে পুতিন যদি বাংলাদেশে চলে আসেন, শেখ হাসিনা তো দেখার কথা, এসে বাংলাদেশে কারোর সঙ্গে দেখা করেন আওয়ামী লীগের নেতৃবৃন্দের সঙ্গে, এটাও আশ্চর্য হওয়ার কিছু নেই। রাজনীতিতে শেষ বলে কোনো কথা নেই। কিছু কিছু প্রশ্নে মেরিট দেখে আমি আসলেই খুব কষ্ট পাই। যেমন হঠাৎ হঠাৎ একটা গুজব রটায় যে শেখ হাসিনা খুব অসুস্থ হয়ে পড়েছেন, তিনি হাসপাতালে গেছেন, তার স্ট্রোক হয়েছে। এই যে তিনি বক্তৃতা দেন, এগুলো আসলে উনি দেন না, এইগুলো এআই জেনারেটেড, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে তার ভয়েস ক্লোন করে করা হয়। আবার হঠাৎ করে কে যেন বলল নেত্রীর স্ট্রোক করেছে। তো এই নিউজগুলো যারা ছড়ায় তাদের একটা উদ্দেশ্য আছে। তাদের উদ্দেশ্য হলো যে শেখ হাসিনার যারা অনুসারী আছে তাদের মনোবলটাকে দুর্বল করে দেওয়া। এবং আমার মনে হয় তারা কিছুটা সফল, কারণ এইসব নিউজ শুনে অনেকে আমাকে জিজ্ঞেস করে, ভাই নেত্রী কি আসলেই অসুস্থ, নেত্রীর নাকি স্ট্রোক হয়েছে ভাই, বলে অনেকে আবার কেঁদে দেয়। আবার রিসেন্টলি আমাকে অনেকে বললেন নেত্রী নাকি মরিশাস চলে যাচ্ছেন, নেত্রী নাকি তৃতীয় কোনো দেশে চলে যাচ্ছেন, জাতিসংঘ নাকি ভারতের উপর নেত্রীকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার জন্য চাপ দিচ্ছে। এই যে এই গুজবগুলো রটানো হয় এবং আওয়ামী লীগের অনুসারী অনেকে এই গুজবগুলো বিশ্বাস করে এবং বিশ্বাস করে কষ্ট পায়। আচ্ছা আমাকে বলুন, নেত্রী কেন মরিশাসে যাবে, নেত্রী কেন তৃতীয় দেশে যাবে, নেত্রীকে ফিরিয়ে দেওয়ার জন্য জাতিসংঘ কোন ক্যাপাসিটিতে ভারতের উপরে প্রেসার করবে, জাতিসংঘের কি সেই রাইটস আছে, সেই ক্ষমতা আছে? এবং যাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, জাতিসংঘ নিজেও এই মৃত্যুদণ্ডের বিরুদ্ধে। তো একজন মৃত্যুদণ্ড প্রাপ্ত কাউকে যদি ধরেই নেই, জাতিসংঘ তো অন্তত তার দেশে ফিরানোর কোনো চেষ্টাই করবে না। সুতরাং যারা এইসব গুজব শুনে বিশ্বাস করেন, কষ্ট পান, তাদের কাছে একটা অনুরোধ যে আপনার মাথার ভিতরে ঘিলু আছে, আপনিও আশরাফুল মাখলুকাত, পৃথিবীর শ্রেষ্ঠ সৃষ্টি, আপনি পৃথিবীর সেরা জীব।
আপনি একটু ব্রেনটা কাজে লাগাবেন না? শেখ হাসিনা যদি গুরুতর অসুস্থ হয় সেটা ইন্টারন্যাশনাল মিডিয়ার একটা নিউজ হবে, সেটা ফেসবুকের ওই চাপাবাজ মিথ্যুক ইউটিউবারদের কাছে শুনতে হবে না। জাতিসংঘের ক্ষমতা কি এটা আপনাকে জানতে হবে। এই এত কথা কেন বললাম? গতকাল এনডিটিভির যিনি সিইও রাহুল কানওয়াল, উনি খুব বিখ্যাত, উনি ইন্ডিয়ান টুডে গ্রুপের সাথে ছিলেন এবং হাইলি পেইড একজন সাংবাদিক। তিনি একটি ইন্টারভিউ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়সওয়ালের, এবং জয়সওয়াল কিন্তু খুব ইম্পর্টেন্ট দুটো কথা বলেছেন বাংলাদেশের ব্যাপারে। প্রথমত হলো যে একটি বিশেষ পরিস্থিতিতে শেখ হাসিনা ভারতে এসেছেন এবং তিনি ভারতে যতদিন ইচ্ছে থাকবেন, এটি তার সিদ্ধান্ত তিনি ভারতে কতদিন থাকবেন। তার মানে এই যে আপনারা মরিশাসে পাঠাচ্ছেন, তৃতীয় আরেকটা দেশে পাঠাচ্ছেন, এই সাক্ষাৎকারে জয়সওয়াল যে কথাটা বললেন, এখন কি আপনাদের কাছে ক্লিয়ার হলো যে ইন্ডিয়া অন্তত তাকে তার দেশ থেকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়া বা অন্য কোথাও পাঠাচ্ছে না। এবং জয়সওয়াল আরো বলেছেন যে পরিস্থিতিতে শেখ হাসিনাকে দেশ ত্যাগ করতে হয়েছিল সেই রকম পরিস্থিতি যেন আর না ঘটে। অর্থাৎ যে জঙ্গি হামলার মুখে শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে এসেছিলেন, সেই জঙ্গিদের উত্থান বা জঙ্গিদের হামলা করার সক্ষমতা, এই পরিস্থিতি যেন আর না ঘটে, এবং ভারত সেটা চায় না এবং ভারত সে লক্ষ্যেই কাজ করবে। আরেকটি গুরুত্বপূর্ণ কথা তিনি বলেছেন যে শেখ হাসিনা সরকারের একটা সমালোচনা হলো যে তার সময়ে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয়নি। যদিও নির্বাচন সুষ্ঠু না হওয়ার জন্য আমি বলবো যে এর দায় অনেকটাই বিএনপির, কারণ বিএনপি তারা নির্বাচন বর্জন করেছে। 2014 সালের নির্বাচনে তারা অংশগ্রহণ করেনি, আবার 2024 সালের নির্বাচনেও তারা অংশগ্রহণ করেনি। তো নির্বাচন অংশগ্রহণ না করলে তো অটোমেটিক সেই নির্বাচনটার গ্রহণযোগ্যতা কমে যায়। আজকে যে 2026 সালে ফেব্রুয়ারিতে নির্বাচন করার একটা পায়তারা করা হচ্ছে, সেই নির্বাচনে আওয়ামী লীগ যদি অংশগ্রহণ না করে তাহলে সেই নির্বাচনের গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ হতে বাধ্য। সুতরাং জয়সওয়াল বলেছেন যে যে নির্বাচনী ব্যবস্থা নিয়ে এত কথা হচ্ছে, তাহলে বর্তমান সরকারের উচিত যে একটা নিরপেক্ষ গ্রহণযোগ্য একটা নির্বাচন করা, একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করার। এবং ভারত মনে করে যে সেই ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের মাধ্যমে নির্বাচিত যে সরকারটি আসবে তার সাথে ভারত কাজ করবে। সুতরাং ইনক্লুসিভ নির্বাচন যদি না হয়, ফ্রি ফেয়ার ইলেকশন যদি না হয়, সেই নির্বাচন তো ভারতের কাছে গ্রহণযোগ্য হবে না, এবং এটা খুব ক্লিয়ার করে বলে দিয়েছেন। এবং মেসেজ হলো বাংলাদেশ সরকারের কাছে যে আগামীতে যে নির্বাচনটি অনুষ্ঠিত হবে সেটি ফ্রি ফেয়ার এবং ইনক্লুসিভ ইলেকশন হতে হবে, লেভেল প্লেইং ফিল্ডে সবার অংশগ্রহণের সুযোগ থাকতে হবে। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। যারা ভারত কেন্দ্রিক বাংলাদেশের এই বিষয়গুলো নিয়ে ভাবেন এবং নানা রকম গুজবে যারা বিভ্রান্ত হন, তাদের জন্য এই জয়সওয়ালের এই দুটা পয়েন্ট খুব ইম্পর্টেন্ট। প্লাস বাংলাদেশের বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট, কিংবা আমার ধারণা ইন্টারিম গভর্নমেন্ট থাকবেন না বেশি দিন, যারা কেয়ারটেকার গভর্নমেন্ট আসবেন এবং সেই কেয়ারটেকার গভর্নমেন্টের অধীনে একটা ফ্রি ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ নির্বাচন হবে বা হওয়ার চেষ্টা করা হবে বলে আমার ধারণা। আরেকটা বিষয় হলো যে আমি গতকাল বলেছি যে পুতিনের সাথে শেখ হাসিনার মিটিং হয়েছিল 17 মিনিট। তো এটার পরে আমাকে অনেকে ফোন করেছে যে ভাই এটা সত্যি কিনা। আমি যেহেতু দায়িত্ব নিয়ে বলেছি এটা অবশ্যই সত্যি, তখন আমাকে বলেছে কেন আপনি বলতে গেলেন, এই যে রাশিয়ার সাথে মিটিং করলো, আমেরিকা মাইন্ড করবে কিনা। রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ভারতে আসছে, আমেরিকা কি মাইন্ড করেছে? শেখ হাসিনার সাথে পুতিনের, রাশিয়ার সাথে বাংলাদেশের একটা ঐতিহাসিক সম্পর্ক আছে। সুতরাং আমেরিকা এখানে মাইন্ড করার কি আছে? এই যে পুতিন মোদির সাথে বৈঠক করলো, পুতিন ভারত সফর করলো, ট্রাম্পের কোনো প্রতিক্রিয়া দেখেছেন? একটু পান থেকে চুন খুসলেই তো ট্রাম্প টুইট করেন, এক্স হ্যান্ডেলে, তার ট্রুথ সোশ্যালে তিনি নানানভাবে টুইট করেন। পুতিনের ভারত সফর নিয়ে ট্রাম্পের কোনো টুইট দেখেছেন, কোনো প্রতিক্রিয়া দেখেছেন? একটা সংবাদ সম্মেলনে সাংবাদিকরা যখন বলেছিলেন, অনেক মানে জোরাজুরি করার পরে তিনি একটি কমেন্ট করেছেন, ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে মোদিও আমার ফ্রেন্ড, পুতিনও আমার ফ্রেন্ড।
এবং এই যে পুতিন ভারত সফরে আসছে, এখানে তো আমেরিকারও একটা এজেন্ডা নিয়ে আলোচনা হয়েছে, অ্যান্ড দ্যাট ওয়াজ ইউক্রেন। পুতিন মোদিকে অনুরোধ করেছে ইউক্রেনের সাথে যে সমস্যা সেটা সমাধানে মিডিয়েট করতে। সুতরাং আজকের পরিবর্তিত বিশ্ব ব্যবস্থায় আমেরিকা এবং রাশিয়ার আরো কাছে আসার একটা সুযোগ হয়েছে, এবং এই দুটো পরাশক্তির মাঝখানে দাঁড়িয়ে উদীয়মান পরাশক্তি ভারতকে এখন আর পরাশক্তি না বললে কোনো উপায় নেই, পৃথিবীর চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশ। সো ভারত একটা ব্যালেন্স করছে, ভারত ইউক্রেন যুদ্ধটাকে কি করে বন্ধ করা যায় সেই লক্ষ্যে কাজ করছে। তো এই অবস্থায় শেখ হাসিনা পুতিনের সাথে মিটিং করলে এটা গোপন করারও কিছু নেই। তবে হ্যাঁ, বিভিন্ন কারণে এটা মিডিয়ায় ওভাবে আসেনি এবং যথেষ্ট গোপনীয়তা বজায় রাখা হয়েছে, এমনকি শেখ হাসিনার অফিসের লোকজনও এই মিটিংটার ব্যাপারে জানেন না। এবং শেখ হাসিনা যে পুতিনের সাথে মিটিং করবেন, এর আগে 2রা ডিসেম্বর জয়সওয়ালের সাথে 1 ঘন্টা 20 মিনিট শেখ হাসিনার মিটিং হয়েছে, এবং সেই মিটিংয়ে সায়মা ওয়াজেদ পুতুলও উপস্থিত ছিলেন। আবার পুতিনের সাথে মিটিং করার পরে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর সাথে শেখ হাসিনার 1 ঘন্টার একটা মিটিং হয়েছে। সো দিজ আর ভেরি ইম্পর্টেন্ট ডেভেলপমেন্ট। এই মানে এখন চেষ্টা করা হচ্ছে, আপনারা জানেন যে বাংলাদেশের ব্যাপারে এখন ভারত এবং আমেরিকার অবস্থানটা খুব কাছাকাছি, তারা এক হয়েই কাজ করছেন। বাংলাদেশের কিছু বিষয়ে তারা মানে ঐকমত্যে পৌঁছেছেন, যেটা আমরা এখনো হয়তো ওভাবে জানি না বা প্রকাশ্যে আসেনি। সুতরাং এই পলিটিক্স যে চেঞ্জ হচ্ছে সবাই বুঝতে পারছে, এবং বর্তমানে খালেদা জিয়ার বিদেশ সে চিকিৎসা নিয়ে, বিশেষ করে লন্ডন যাত্রা নিয়ে আবার একটা কনফিউশন তৈরি হয়েছে, এবং পুরো বিএনপি রাজনীতি এখন খালেদার এই ট্রিটমেন্ট কেন্দ্রিক হয়ে গেছে। যদিও তারা 300 আসনে নমিনেশন ঘোষণা করেছে, কিন্তু একটি অসমর্থিত সূত্র বলেছে যে বিএনপি এখন ফেব্রুয়ারি নির্বাচন পেছানোর জন্য দাবি তুলতে পারে বা আন্দোলন করতে পারে। এই যখন বাংলাদেশের রাজনীতির অবস্থা, খালেদা জিয়া আদৌ লন্ডন যাবেন কিনা, আবার একজন দেখলাম একটা ফটোকার্ড বেরিয়েছে, খালেদা জিয়া তার পুত্রবধূ ডক্টর জুবায়েদাকে অনুরোধ করেছে তিনি বিদেশে চিকিৎসা করতে যান না। তো প্রশ্নই উঠেছে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় খালেদা জিয়ার অবস্থা কি, যে তিনি তার পুত্রবধূর সাথে এইভাবে কমিউনিকেট করতে পারছেন। তো এটাও সম্ভব কিনা, এটা কিভাবে করেছেন, এগুলো নিয়ে আলোচনা যখন হচ্ছে, তখন বরিশালের নাজিরপুরে সৌহার্দ্য নামে একটা ব্রিজ, সেই ব্রিজ নির্মাণাধীন ব্রিজ, সেটাকে উদ্বোধন করা নিয়ে এই শিশু উপদেষ্টা আসিফ মাহমুদ সে অনলাইনে উদ্বোধন করতে গিয়েছিল। তো এই যেহেতু এই সেতুটার নামকরণ করা হয়েছিল সৌহার্দ্য, কিন্তু তারা বলেছে না, এই সেতুর নাম হবে 36শে জুলাই। এটা জানা মাত্রই পুরা উদ্বোধনী অনুষ্ঠান স্থলে চেয়ার ছোড়াছুড়ি, গালাগালি, মারধর, ধাক্কাধাক্কি, পুরো অনুষ্ঠানটা পণ্ড হয়ে গেছে। এটা শুধু নাজিরপুরের ঘটনা না, এটা সারা বাংলাদেশের চিত্র, যে মানুষকে প্রতারণা করে যেসব ছাত্র সমন্বয়করা হিরো সেজেছিল, তারা আজকে জাতির কাছে ভিলেন হিসেবে পরিণত হয়েছে।